স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দর্শক, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পরে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিল, সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত, এখন আমরা সেখানে একটু সংস্কার করেছি, জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি। এইগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দেবেন, ভোট দিতে পারবেন। এখন প্রথম দুইটা বিষয়ে কোনো দলের আপত্তি নেই, আস্থা ভোট এবং অর্থ বিল, এই বিষয়টায় সবাই একমত এসছে। কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা নোট অফ ডিসেন্টের মতো একটা সংযুক্তি থাকবে, আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বাকি দুটো জিনিসও উল্লেখ করব। যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে সেগুলো যাতে আমরা আমাদের মতো করে সংশোধনীতে আনতে পারি, তখন যাতে এই প্রশ্ন উত্থাপিত না হয় যে আপনাদের তো জাতীয় ঐকমত্য কমিশনে জাতীয় সনদের সিগনেচার করেছিলেন 2টা, এখন কেন 4টা করবেন। সেই প্রশ্নটা অ্যাভয়েড করার জন্য আমরা বলেছি সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় দুটো আমরা ইশতেহার উল্লেখ করব। যদি ম্যান্ডেট পাওয়া যায় তাহলে পরে আমরা এটা বাস্তবায়ন করব। সেটা এডিশনাল একটা শিটে বা নোট অফ ডিসেন্ট আকারে বা যে কোনো একটা সংযুক্তি হিসাবে থাকবে, সেই বিষয়টা একটা আমাদের মতামত এসছে। কিন্তু সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত আরও কয়েকটা মেজর পার্টিস যারা আজকে অ্যাবসেন্ট ছিলেন, তারাও কিন্তু এক জায়গায় একমত ছিল আমাদের এটার সাথে। তো এই বিষয়টা আমার মনে হয় নিশ্চয়ই ঐক্য কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ সাহেব বলেছেন। আমরা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার অনেক আগেই দিয়েছি, আমরা 31 দফায় দিয়েছি, আমরা লিখিতভাবে সংস্কার কমিশন কাছে দিয়েছি এবং এখনো আমরা সেই জায়গায় আছি। ছোট্ট প্রশ্ন ভাই, পিছন থেকে করি, তুমি সামনে এসে করো। সেটা হচ্ছে যে ভাই, যেই আলোচনাটা আজকে করলেন যে আপার হাউসে কোনো বিল যদি যায় যেটা লোয়ার হাউস থেকে পাস হয়ে গেছে, সেটা কতদিন আটকাইতে পারবে এবং ফেরত আসার পর আর পাঠাইতে হবে না, যেটা আপনারা বলছেন। তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আপার হাউসে যে 2/3 মেজরিটির যে বাধ্যবাধকতা করা হচ্ছে, যে প্রস্তাব করা হচ্ছে, বাধ্যবাধকতা প্রস্তাব, সেইটার বিষয়ে আপনাদের অবস্থান কি? এখনো পর্যন্ত আপার হাউসের প্রতিষ্ঠার জায়গায় তো সবাই একমত হয়নি। যদি একমত হয় এবং আসন সংখ্যার ব্যাপারে একমত হয়, তখন ওই যে রেসপন্সিবিলিটি, পাওয়ার্স ইত্যাদি এগুলো ফিক্স করা হবে, কর্মপদ্ধতি, ক্ষমতা ইত্যাদি নির্ধারণ করা হবে। তখন গিয়ে এই প্রশ্নটা প্রাসঙ্গিক হবে যে আমরা সেই লোয়ার হাউসের যে পাশকৃত বিল কতদিন ওখানে রাখার জন্য আমরা একমত হব। সেটা মোটামুটি একটা রাফ আলোচনা হয়েছিল যে নিম্নকক্ষে পাশকৃত যে কোনো বিল উচ্চকক্ষে 1 মাসের বেশি তারা ধরে রাখতে পারবেন না। অ্যামেন্ডমেন্ট সংশোধন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে অবশ্যই আমাদের যেটা দলগতভাবে প্রস্তাব আছে দলীয়ভাবে, সেটা হচ্ছে 2/3 মেজরিটিতে যেহেতু লোয়ার হাউসে সংবিধান সংশোধনীটা অ্যাপ্রুভ হতে হবে, একই প্রভিশনটা আমরা উচ্চকক্ষেও রেখেছি। এখন সেই আলোচনাটা পাওয়ার্স ফাংশন যখন ঠিক হবে তখন এটা নির্ধারণ করা যাবে। এখন আপাতত এটা প্রস্তাব। ধন্যবাদ। তীব্র গরম দাবদাহের পর অবশেষে বৃষ্টির দেখা। দেশের বিভিন্ন স্থানে হচ্ছে স্বস্তির বৃষ্টি। মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হচ্ছে বজ্রমেঘ। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর এই বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কক্সবাজারে এর প্রভাব কেমন দেখছেন এবং সমুদ্র বন্দরে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে জানাবেন আমাদের।
কক্সবাজারে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত, টানা যে বৃষ্টিপাত সেটি অব্যাহত রয়েছে। আজকে সকাল থেকেও বেশ বৃষ্টিপাত হয়েছে এবং আজকে দুপুর নাগাদ আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি পেয়েছি, যেখানে বলা হয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং এই 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে কক্সবাজারের যে সমস্ত উপকূলীয় এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চকরিয়া, মহেশখালী, পাশাপাশি রামুর বেশ কিছু এলাকা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। গত কয়েকদিন আগে কক্সবাজারের উপর দিয়ে যে গভীর নিম্নচাপটি গিয়েছে, এটি বেশ কিছু ক্ষত চিহ্ন ইতিমধ্যে বয়ে বেড়াচ্ছে কক্সবাজারের পুরো জেলা জুড়ে। বিশেষ করে মহেশখালীতে একজন মানুষের যে মৃত্যুর ঘটনা সেটি হয়েছে এবং কক্সবাজারে আরো বেশ কিছু ক্ষতি হয়েছে। বিশেষ করে সেন্ট মার্টিনে প্রায় 30 ঘন্টার অধিক সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এবং সব মিলিয়ে বলা যাচ্ছে 3 নম্বর যে সতর্কতা সংকেত, এটিকে কেন্দ্র করে কক্সবাজারের মানুষের মাঝে বেশ আসলে উদ্বেগ এবং ভয় কাজ করছে। এবং পাশাপাশি যে কুতুবদিয়া, কক্সবাজারের একটি দ্বীপাঞ্চল এবং মহেশখালীর যে গরুঘাটা এলাকা রয়েছে, সব মিলিয়ে আসলে কক্সবাজারের এই সমস্ত এলাকাগুলোতে কিছুটা মানুষের মাঝে ভয় কাজ করছে। এবং আমরা কথা বলেছিলাম এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছেন যে ঝুঁকিপূর্ণ যে বাঁধগুলো রয়েছে অতি শীঘ্র এই বাঁধগুলো নির্মাণ করে মানুষ যে 3 নম্বর সতর্কতা সংকেত পাশাপাশি সতর্কতা সংকেতগুলো মোকাবেলায় মানুষের জন্য তাড়াতাড়ি তৈরি করা হবে। তো এই ছিল কক্সবাজারের আবহাওয়ার খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে করোনার ভয়াবহ রূপ, একজনের মৃত্যু, আক্রান্ত প্রায় অর্ধশতাধিক। পুরোদমে হাসপাতালের ল্যাবগুলোতে চলছে করোনা টেস্ট। সরকারি বেসরকারি হাসপাতাল প্রস্তুত, রয়েছে আইসিইউ। তাই করোনার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান করোনা বিশেষজ্ঞদের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। করোনায় তটস্থ বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা। নতুন ভেরিয়েন্টের দাপটে চট্টগ্রামের প্রথম একজনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। চট্টগ্রাম জেনারেল হসপিটালকে করোনা ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণার পরপরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই পর্যন্ত এই হাসপাতালে ভর্তি আছে 6 জন। আমাদের হাসপাতালে বর্তমানে 6 জন রোগী ভর্তি আছে কোভিড আইসোলেশন ওয়ার্ডে। 5 জন শনাক্ত কনফার্ম করা হয়েছে আর একজন কোভিড সিমটম নিয়ে উনি ভর্তি আছেন। রিপোর্টটা এখনো আমরা হাতে পাইনি। তবে করোনার ভয়াবহতায় রোগীদের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে সেদিকে সব ধরনের প্রস্তুতি রাখার কথা জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক। আমরা প্রথমে 2টা বিষয় দেখি, একটা হলো ডায়াগনস্টিক, আর একটা হলো চিকিৎসা। চিকিৎসা গাইডলাইন আছে, আগে যে টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ, টেকনিক্যাল কমিটি আছে ন্যাশনাল, তারা গাইডলাইন অনুযায়ী আমরা চলি। সেই গতবার যে গাইডলাইনটা ফলো করা হয়েছিল সেটা চলছে। তারপরে লেটেস্ট তার টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ যদি নতুন যদি কোনো সিদ্ধান্ত দেয়, আমাদেরকে পরামর্শ দেয়, সেইভাবে আমরা জানাবো। যেহেতু গ্রামে ছড়িয়ে পড়েছে করোনার থাবা, তাই কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান সিভিল সার্জনের। যে কোনো সময় যদি বাইরে যায়, বাইরে থেকে হাত দেওয়া এবং মাস্ক পরিধান করা। সর্বোপরি যদি কোনো শরীরের জ্বর হয়, গলা ব্যথা হয়, জয়েন্ট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, ডাক্তারের শরণাপন্ন হবে এবং প্রচুর পানি খাবে, বিশ্রাম করবে। তবে জনগণ সচেতন না হলে করোনা ও ডেঙ্গুর ভয়াবহতা আরো বাড়বে বললেন চিকিৎসকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, করোনা এবং ডেঙ্গুর খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হুসাইন। আকরাম, চট্টগ্রামে ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি কি দেখছেন এবং সেই সাথে একজনের মৃত্যুর খবর পেলাম, সব মিলে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আসলে গত কয়েকদিনে করোনার নতুন ভেরিয়েন্ট যেভাবে দাপট দেখাতে শুরু করেছে, সেই দাপটে কিন্তু জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করলে কিন্তু সচেতনতা বাড়েনি। সেই সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জনের অফিসের কার্যালয়ের পক্ষ থেকে সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সভা সমাবেশ করা হচ্ছে এবং ক্যাম্পেইন করা হচ্ছে যাতে জনগণের মাঝে এই করোনার সচেতনতা সৃষ্টি হয় এবং মাস্ক ব্যবহার করা হয়। একই সাথে আমরা আজকে পর্যন্ত যদি করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বলি, আজকে পর্যন্ত সিভিল সার্জন অফিস আমাদেরকে যেই তথ্যটি দিয়েছেন সেখানে 38 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং একজন মারা গেছে। এখন পর্যন্ত আমরা সরকারি বেসরকারি ক্লিনিকের মধ্যে করোনা আক্রান্তের
রোগীদের চিকিৎসার বিষয়ে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। একই সাথে করোনা ডেডিকেটেড ইউনিট প্রস্তুত করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে আমরা যেটা প্রাইভেট ক্লিনিকগুলোতে দেখতে পেয়েছি সেখানেও কিন্তু বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে কিন্তু ফ্লো কর্নার স্থাপন করা হচ্ছে, যেখানে করোনা রোগীদের করোনা শনাক্তের জন্য প্রয়োজনীয় টেস্ট করা হবে। এবং একই সাথে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন করোনার এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা পরামর্শ দিয়েছেন। অন্যদিকে আমরা বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে গিয়ে দেখতে পেয়েছি যেখানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত 6 জন করোনা রোগী ভর্তি আছে, অন্যরা আইসোলেশনে আছে। এবং একই সাথে যেভাবে সচেতনতা সৃষ্টির দরকার ছিল জনগণের মাঝে কিন্তু এখনও সেই সচেতনতা সৃষ্টি হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রামে। আকরাম, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাসের নতুন ও মারাত্মক ভ্যারিয়েন্ট ওমিক্রন XBB প্রতিরোধে চট্টগ্রামে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট। এই কর্মসূচির অংশ হিসেবে আগ্রাবাদ মোড় ও আশেপাশের এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ, সচেতনতামূলক মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি সকলকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতি ঘটনায় কক্সবাজারের সাবেক ডিসি ও সাবেক জেলা ও দায়রা জজের বিরুদ্ধে মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়ে 1 জুলাই নির্ধারণ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে শুনানি শেষে এই দিন ধার্য করা হয়। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাবেদ। কক্সবাজারের মাতারবাড়িতে ভূমি অধিগ্রহণের অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতির ঘটনায় সাবেক ডিসি ও সাবেক জেলা ও দায়রা জজের বিরুদ্ধে মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়ে 1 জুলাই নির্ধারণ করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ 5 আসামি আদালতে হাজির হন। এ সময় আসামিদের জামিন আবেদন করলে 1 জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন এবং একই দিনে চার্জ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত। আজকে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। আমরা দুদক পক্ষে চার্জের জন্য রেডি ছিলাম, কিন্তু বিজ্ঞ আদালতে আসামি পক্ষে সময় আবেদন করায় আগামী 1/7 তারিখে 1/7/2025 অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রাখেন। মামলার অভিযোগে বলা হয়েছে অর্থ আত্মসাতের মামলায় বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতি করে নিজের নাম কেটে দেন প্রধান আসামি সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ কাজে তাকে সহায়তা করেন কক্সবাজারের তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ আরও 4 জন। 2014 সালের 19 নভেম্বর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় 23 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান আসামি করে 28 জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ির AKM কাইসারুল ইসলাম চৌধুরী। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।